বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত এবং রহস্যময় শব্দমন্ত্র হল ডিপ স্টেট। অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং নাহিদ ইসলামের সাম্প্রতিক কিছু বিস্ফোরক মন্তব্যের পর সাধারণ মানুষের মনে কৌতূহল জেগেছে। কে এই অদৃশ্য শক্তি? রাষ্ট্রের ভেতরে কি আসলেই আরেকটি রাষ্ট্র কাজ করছে? সহজ ভাষায় ডিপ স্টেট হলো রাষ্ট্রের অভ্যন্তরে প্রভাব বিস্তারকারী এমন একটি গোপন নেটওয়ার্ক বা প্ল্যাটফর্ম যারা নির্বাচিত সরকারের ঊর্ধ্ব থেকে নীতি নির্ধারণ ও শাসন কাঠামো নিয়ন্ত্রণ করে। এটি কোনো একক প্রতিষ্ঠান নয়, বরং সামরিক গোয়েন্দা সংস্থা, আমলাতন্ত্র, প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠী, বিচার বিভাগ এবং শক্তিশালী মিডিয়া মালিকদের একটি সম্মিলিত আঁতাত। এদের কোনো জবাবদিহি নেই, কিন্তু এদের হাতেই থাকে ক্ষমতার আসল চাবিকাঠি। ডিপ স্টেট ধারণাটির আধুনিক সূত্রপাত হয় 1990-এর দশকে তুরস্কে, যা সেখানে ডেরিন জিবলেট নামে পরিচিত ছিল। তৎকালীন তুর্কি সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলো অসাম্প্রদায়িক রাষ্ট্র রক্ষার অজুহাতে নির্বাচিত সরকারকে পর্দার আড়াল থেকে নিয়ন্ত্রণ করত। পরবর্তীতে যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে এই শব্দটি বিশ্বজুড়ে ব্যাপক পরিচিতি পায়। ট্রাম্প অভিযোগ করেছিলেন যে FBI এবং CIA এর মতো গোয়েন্দা সংস্থাগুলো তাকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র করছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ডক্টর ইমতিয়াজ আহমদের মতে, যুক্তরাষ্ট্রে এই ডিপ স্টেট এতটাই শক্তিশালী যে তারা ঠিক করে দেয় কে প্রেসিডেন্ট হবেন কিংবা কার অধীনে কোন যুদ্ধ পরিচালিত হবে। ডিপ স্টেটের সদস্য কারা হতে পারেন? শীর্ষস্থানীয় গোয়েন্দা কর্মকর্তা, প্রভাবশালী আমলা ও বিচারক, অস্ত্র ও জ্বালানি খাতের বড় ব্যবসায়ী, কর্পোরেট লবিস্ট ও থিঙ্ক ট্যাঙ্ক, মূলধারার বড় মিডিয়ার নীতি নির্ধারক। বাংলাদেশে ডিপ স্টেটের তৎপরতা নতুন কিছু নয়। সামরিক বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সম মাহবুবুল আলম মনে করেন, 2007 সালের 1/11 কুশীলবরা ছিলেন ডিপ স্টেটের প্রকট উদাহরণ। তখন পর্দার আড়াল থেকে নির্দিষ্ট একদল আমলা ও সামরিক কর্তা দেশ চালিয়েছিলেন। 2024 সালের জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে এই আলোচনা আরো ঘনীভূত হয়েছে। সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছেন, তাদের 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল এই ডিপ স্টেট। বিনিময়ে শর্ত ছিল নির্দিষ্ট কিছু গোষ্ঠীকে সুবিধা দেয়া এবং আইনি মারপ্যাচে বিরোধী দলের নেতাদের নির্বাচন থেকে দূরে রাখা। এটি প্রমাণ করে যে বাংলাদেশে ডিপ স্টেট শুধু সক্রিয়ই নয়, বরং তারা নির্বাচনের রোডম্যাপ পর্যন্ত তৈরি করার ক্ষমতা রাখে। এই ডিপ স্টেট মূলত প্রধান 3টি স্তম্ভের ওপর দাঁড়িয়ে কাজ করে। তথ্য নিয়ন্ত্রণ, গোয়েন্দা তথ্যের অপব্যবহার বা ইনফরমেশন লিক করে সরকারকে চাপে রাখা, বড় বড় শিল্প গোষ্ঠী বা বিলিয়নিয়ারদের মাধ্যমে সরকারের অর্থনৈতিক নীতিকে প্রভাবিত করা। যদি কোনো সরকার তাদের দীর্ঘমেয়াদী স্বার্থের পরিপন্থী কাজ করে, তবে অভ্যন্তরীণ অস্থিরতা বা অভ্যুত্থানের মাধ্যমে সেই সরকারকে সরিয়ে দেয়া। ডিপ স্টেটের সবচেয়ে বড় বিপদ হলো এর অগণতান্ত্রিক চরিত্র। সাধারণ মানুষ ভোট দিয়ে সরকার নির্বাচন করে, কিন্তু সেই সরকার যখন অদৃশ্য শক্তির ইশারায় চলে, তখন জনগণের সার্বভৌমত্ব অর্থহীন হয়ে পড়ে। বর্তমান বিশ্বে অনেক দেশে প্রথাগত গণতন্ত্র দুর্বল হয়ে পড়ছে, আর সেই শূন্যস্থানে জেকে বসছে ডিপ স্টেট। বাংলাদেশের সাম্প্রতিক প্রেক্ষাপটে সাবেক 2 উপদেষ্টার বক্তব্য এটি স্পষ্ট করে যে ক্ষমতার পালাবদল হলেও অদৃশ্য এই কাঠামোগুলো অক্ষত থেকে যায়। শেখ হাসিনা সরকারের পতনের নেপথ্যেও অনেকে এই ডিপ স্টেটের হাত দেখছেন। প্রশ্ন এখন একটাই, আগামী দিনে বাংলাদেশ কি এই অদৃশ্য শক্তির প্রভাব মুক্ত হয়ে প্রকৃত গণতান্ত্রিক ধারায় ফিরতে পারবে, নাকি ডিপ স্টেটের তৈরি করা স্ক্রিপ্ট অনুযায়ী চলবে আগামীর রাজনীতি, আগামীর বাংলাদেশ? সানজিদা আফরিন, সোনিয়া, নাগরিক, প্রতিদিন।